জয় ডিয়ার স্টুডেন্ট, আজকে আলোচনা করব ক্লাস নবম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় ফরাসি বিপ্লব। টপিক হচ্ছে যে বিপ্লব রক্ষার আহ্বান। আমরা যে আগে টপিক পড়েছিলাম তারপরে আমরা যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে রাজার আমার এটা মাইকটা পড়ে গেছে। তো টপিক হচ্ছে যে বিপ্লব রক্ষার আহ্বান। তো আমরা রাজার মৃত্যুদণ্ড আমরা পড়েছিলাম। তো বিপ্লবকে রক্ষা করার আহ্বান দিচ্ছে ফ্রান্সের জনগণ, সাধারণ মানুষকে বলছে যে বিপ্লবটা আমাদেরকে রক্ষা করতে হবে, এটা তোমাদের দায়িত্ব। কিন্তু বিপ্লব রক্ষা করতে গেলে এখানে কিছু কিছু প্রয়োজন হবে, সেটা জানতে হবে। যেমন হচ্ছে 1800 মানে অষ্টদশ শতাব্দীতে, অষ্টদশ মানে হচ্ছে 1800 শতাব্দী, ধরো 1800 সালের কাছে, মানে সেরকমই। যেমন আমরা দেখেছিলাম 1789 খ্রিস্টাব্দে, 1789 খ্রিস্টাব্দে ফ্রান্সের স্টেট জেনারেল কি হয় যে ভঙ্গ হয়। তারপরে ঠিক 1789 পরে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু 1799 সাল পর্যন্ত কিন্তু এরকম মানে ভঙ্গ হওয়ার পর এখানটা 3-4টে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যায়। টেনিস কোর্টের ঘটনা ঘটে যায়, বস্তুল দুর্গের পতন ঘটে যায়, রাজাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাও কিন্তু বিপ্লব কিন্তু কমতে চায় না। বিপ্লব হওয়ার ফলে কি হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু গরিব হয়ে যাচ্ছে, টাকা পয়সা ইনকাম রোজগার কমে যাচ্ছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে, কিন্তু বিপ্লব চলে যেতে হবে, মানে এরকম বিপ্লব চাই। এবং তাদের জন্য দাবি ছিল কিছু, কি দাবি সেগুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই যে কি বলছে। এই বিপ্লবের মূল আদর্শ ছিল তিনটি, ছিল বিপ্লবের মূল আদর্শ। তাহলে এগুলো কিসের জন্য হয়েছিল? 10 বছর টানা বিপ্লব হয়েছিল। 10 বছর কি হয়েছিল? বিপ্লব। 10 বছর কি হয়েছিল? বিপ্লব হয়েছিল। তো বিপ্লবের মূল আদর্শ ছিল, 1 নম্বরে ছিল সাম্য। সাম্য সাম্য তো 1 নম্বরে যখন সাম্য এলো, 2 নম্বরে ছিল মৈত্রী, মৈত্রী, আর 3 নম্বরে ছিল স্বাধীনতা। স্বাধীনতা। তো আমাদের এই তিনটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে, একটি হচ্ছে সাম্য, একটা হচ্ছে মৈত্রী, একটি স্বাধীনতা। এই তিনটি মূল লক্ষ্য ছিল। তিনটি মূল, সাম্য মানে হচ্ছে যে সমান, সমান মানে সমাজকে সকলকে সমান করে দেখতে হবে। যেমন ছোট চাষি, কৃষক, শিল্প, চাকরিজীবী, ব্যবসায়ী সবাইকে কিন্তু সমান চোখে দেখতে হবে। কেউ মানে এরকম না যে কাউকে ছোট জাত, নিচু জাত, কালো, সাদা, বর্ণ, ট্যাপা, টেপি, লম্বা, এরকম কাউকে কোনো কিছু করা যাবে না। সবকে সমান চোখে দেখতে হবে, সবাই সমান। এটা হচ্ছে কি সাম্য। মৈত্র মানে হচ্ছে যে বন্ধুত্বপূর্ণ ভাব, বন্ধুত্বপূর্ণ ভাব মানে সকলের সঙ্গে বন্ধুত্ব, ভালো ব্যবহার, এরকম বলে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। তারপরে হচ্ছে যে স্বাধীনতা মানে কি, আমরা স্বাধীনতা মানে যে কোনো স্থানে আমরা ভালোভাবে যাওয়া আসা করতে পারি, চলাফেরা করতে পারি, আমাদের নিজের কথা সরকারকে বা রাজাকে বলতে পারি, সেটা বোঝানো হয়েছে যে স্বাধীনতা। এই তিনটি মূল লক্ষ্য, এই তিনটি লক্ষ্য যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা গণ আন্দোলন এরকমভাবে চালিয়ে যাব, বিপ্লব আমরা চালিয়ে যাব। এটা হচ্ছিল যে তখনকার ফরাসি বিপ্লবের মূল লক্ষ্য ছিল। কিন্তু এখানটায় বুর্ব যে রাজবংশ ছিল, যে রাজা ছিল, তার নাম ছিল বুর্ব রাজবংশ। এবং রাজবংশের উচ্ছেদ হয় তিনটি কারণে। একটি কী বলছে, যে নতুন সমাজ, রাষ্ট্র, ধর্ম, অর্থব্যবস্থা গড়ে তোলে সমগ্র ফ্রান্স জুড়ে, তা উন্নতির খামতি ছিল না। মানে নতুন সমাজ তোলার জন্য, নতুন রাষ্ট্র তৈরি করার জন্য, নতুন ধর্ম তৈরি করার জন্য, নতুন প্রতিষ্ঠান তৈরি করার জন্য কিন্তু ফরাসি সাম্রাজ্য কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল। কিন্তু অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছিল যে, এবং বাঁচার জন্য, যেমন দেখো ফ্রান্সে আমরা দেখেছিলাম যে 1% ছিল, কি ছিল? যাজক 1% ছিল। 6% ছিল যে অভিজাত। এই 7% মানুষ কিন্তু সবচেয়ে সুবিধাভোগী ছিল। আর বাদবাকি 93% মানুষ ছিল যে মানে অসহায়। আজকের দিনে যদি তুমি দেখো, তুমি ভারতবর্ষে তুমি তাকিয়ে দেখো, তো ম্যাক্সিমাম 2% লোক বলছে যে ট্যাক্স দিচ্ছে 2% লোক। তাহলে 2% লোক যদি ট্যাক্স যদি দিচ্ছে, তো দেশটা তো ওরাই চালাচ্ছে, আমরা তো চালাচ্ছি না, কিছু করছি না। তাহলে সাধারণ মানুষ কোনো কাজ করে না, চুপচাপ বসে বসে খেয়ে নিচ্ছে। তাহলে ঠিক একই রকম এখানটায় হচ্ছে যে এরা বলছে যে আমরা 7% লোক, আমরা সমাজকে আমরা ট্যাক্স দিয়ে সব কিছু চালাচ্ছি, বাদ বাকি 93% কোনো কাজে আসে না।
আজকে যেরকম ভারতের অবস্থা তখনকার দিনে ঠিক ফ্রান্সের অবস্থা একই রকম ছিল, কিন্তু ওরা উন্নতি করেছে। এই 93% মানুষ একসঙ্গে হয়ে একটা নিয়মকানুন তৈরি করার জন্য রাজাকে অতিরিক্ত চাপ দেওয়ার পর আস্তে আস্তে নিয়মকানুন তৈরি হয়েছে, এবং যে তার মধ্যে ছোট ছোট বণিকরা সব এগিয়ে আসে, শিল্পপতি, তারপরে ছোট ছোট যারা দোকানদার, ব্যবসায়িক, দিনরাত কাজ করে, এবং শ্রমিক, লেবার, এরা 93% লোক ছিল, এরা এগিয়ে আসে এবং এই কারণগুলো দাবি করে। প্রথমত কি বলে যে বিপ্লবের দ্বারাই ফরাসি সমাজের সমতা সমাজ আসবে। এই বিপ্লব যদি না করতো যদি ওরা, তাহলে ফরাসি সমাজ একই লেভেল আসবে না। শ্রমিক কিন্তু রাজার সামনে, রাজার পাশে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে পারবে না, রাজাকে কোনো কোশ্চেন করতে পারবে না। যেমন আজকের দিনে মনে করো যদি একটা লেবার, রাজমিস্ত্রি বা কাঠমিস্ত্রি কাজ করছে, ও একটা এমএলএর সামনে গিয়ে যদি, একটা এমএলএর সামনে যদি, এমএলএর সামনে যদি, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলির সামনে যদি গিয়ে যদি কথা না বলতে পারে, তাহলে ওর কি, ও তো সমাজ থেকে নিচু হয়ে যাচ্ছে। মানে ও সমাজ কি সমান চাইছে, সমান ইকুয়ালিটি হচ্ছে না। ওকে আমরা ভোট দিয়ে ওকে মেম্বার করেছি বা এমএলএ করেছি, আমার সুবিধা অসুবিধা ওকে জানাবো আমি। ওর কাছে যদি আমি নাই জানাতে পারি, তাহলে তো আমি সমতা হলো না, ও আমার থেকে উচ্চ শ্রেষ্ঠ বর্ণের মানুষ মনে করবে তো ওকে। সেটাই বলতে চাইছে যে আমি ফরাসি সমাজকে সমতায় একই করতে চাই। 2 নম্বর বলছে যে দুই নম্বর পয়েন্ট যেটা, বুর্ব রাজবংশের শাসক ছিল, খুব অত্যাচারী শাসক ছিল, বা চতুর্দশ লুই ছিল, পঞ্চদশ লুই ছিল। ষোড়শ লুইকে তো গিলোটিনে মেরে মারা হয়েছে, কিন্তু এর যেই শাসকের দুটো প্রজা ছিল, একটা 1% ছিল যাজক, 1% ছিল যাজক, আর 6% ছিল অভিজাত। এরা কিন্তু প্রচুর মানে কি ছিল যে সুবিধাভোগী, যে কোনো ব্যবসা করুক, যে কোনো কাজ করুক, এদেরকে সব থেকে বেশি সুবিধা লাগবে। সব কিছু, কোনো কিছু ধরো কোনো একটা কাজ করবে, ধরো কোনো একটা ফ্যাক্টরি খুলবে, তো রাজা ওদেরকে যদি রাস্তা তৈরি করে দেয়, তাহলে কি হচ্ছে, সুবিধাটা ওদের জন্য হচ্ছে। আর আমার বাড়ির রাস্তাতে যদি আমি সাধারণ মানুষ, একটু আমার বাড়ির রাস্তাতে আমি বর্ষার জলে হেঁটে যাচ্ছি, এরকম দুপুরবেলায় কোনো গাড়ি যাচ্ছে, মানে ড্রেনে ঢুকে যাচ্ছে, এরকম যদি আমার যদি সমাজ হচ্ছে যদি, তখন তো আমার কি হবে, তখন তো আমার এরকম করে কাজ করবে না। এবং যেমন হচ্ছে 3 নম্বর হচ্ছে যে অসৎ অসৎ মানুষের গল্প। অসৎ মানুষ, তো আমরা দেখলাম যে যাজক 1% আর অভিজাত হচ্ছে 6%। এরা কিন্তু সমাজের সব থেকে সুবিধা ভোগ করছিল, এবং সুবিধা ভোগ করার কারণে এরা মানে বলছে যে এবং বিপ্লবের ধ্বংস এরাই করছিল। কারণ যে কোনো বিপ্লব হচ্ছিল, এই বিপ্লব কিন্তু এরা হতে দিচ্ছিল না। যেমন ধরো আজকের দিনে যদি ভারতবর্ষে একটা বিপ্লব হয়, যদি বিপ্লব হওয়ার কারণে, তাহলে তো আদানি আম্বানি যারা বড় বড় ব্যবসায়িক আছে তাদের তো ক্ষতি হবে। আমি যেমন বিপ্লব যদি হয়, তো আমি প্রথমে টাওয়ারটা ভাঙবো, আমি টাওয়ারটা, জিওর টাওয়ারটা ভাঙবো। রিলায়েন্স, যে কোনো বেসরকারি কোম্পানি আছে সেগুলোকে আমি উপড়ে ফেলবো, কারণ এরা আমাদের হক মারছে, এরা আমাদেরকে কাজে নেয় না, কাজে নেয় না। না নেওয়ার কারণ কি, আমি অ্যাপ্লাই করছি, আমাকে রিজেক্ট করে দিচ্ছে, আমার যোগ্যতা থাকলেও আমাকে নিচ্ছে না। তো আমাকে এই সব বিপ্লবের দিক থেকে যদি সক্ষম হয়, তখন এদের কিন্তু এই বড় যারা ব্যবসায়ী আছে, এদের সমাজের কিন্তু কলজায় আঘাত লাগবে। তার জন্য এরা যেরকম সিস্টেম চলছে ওই রকম চলতেই কিন্তু এরা কী করে, যে মত দিবে যে এরকমই চলুক, এরকমই চলুক, কোনো পরিবর্তন করতে হবে না, কিছু করতে হবে না, যা চলছে তাই চলুক, আমাদের তো প্রফিট হচ্ছে, আমাদের ব্যবসা হচ্ছে। কিন্তু এদেরকে কি বলছে, এদেরকে সব এগুলোকে বন্ধ করতে হবে, এগুলোকে বন্ধ করতে হবে। 3 নম্বর বলছে অসৎ মানুষ। যে সমস্ত মানুষ অসৎ আছে, রাজনীতিতে কালো ভোটকা আছে, এবং ভোটের সময় বা কোনো কিছু করার সময় বড় বড় ভাষণ মারছে, কিন্তু কাজে নাই, কাজে নাই, সেই সব মানুষকে কিন্তু দূর করতে হবে, সেই সব মানুষকে দূর করতে হবে, সেই সব মানুষকে কী করতে হবে, দূর করতে হবে। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে কওয়া হচ্ছে মানুষের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে, এবং স্বাধীনতা মানে স্বাধীনতা দিতে হবে। নিরাপত্তা মানে কি, যেমন কোনো স্থানে যাতায়াত করছে, বাসে, ট্রেনে, এরকম না যে সব কিছু, আমি সাইকেল নিয়ে আছি, সাইকেলটা লুটে নেবে, মোটর সাইকেল নিয়ে আছি, মোটর সাইকেলটা লুটে নেবে, আমি সোনা গয়না পড়ে আছি, সেটা চোরে লুটে নেবে, এরকম করলে হবে না। আবার স্বাধীনতা দিতে হবে। কি স্বাধীনতা মানে, আমি কোনো স্থান যেয়েছি, রাজার সামনে, রাজার বিরুদ্ধে, রাজা বাবার সামনে আমার কথা বলার অধিকার দিতে হবে। আমি যদি অধিকার নাই পাই, তা আমার বিপ্লব করে কী লাভ হবে, বুঝতে পারলে? তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে যে সুশাসন, মানে শাসন যেমন সুব্যবস্থায় হয়, নতুন সংবিধান চালু হয়, নতুন সংবিধান, সেই সংবিধান মেনে আমরা কিন্তু চলবো। আর বেঁচে থাকার ন্যূনতম যেটা প্রয়োজন, সেটা সরকারকে প্রয়োজন করতে হবে। এতটুকু কিন্তু বলা হয়েছে। এছাড়াও কিন্তু বলা হয়েছে, বলছে যে বিপ্লব রক্ষার জন্য রাজা ষোড়শীলের মৃত্যুর পর কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ হয়নি। যেমন 1793 থেকে 1799 পর্যন্ত, কিন্তু 1799 অনেক কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু সন্ত্রাসবাদী কিছু সাল আছে, ডেটা মেটাকে কিন্তু বাদ দিলাম। কিন্তু এরপরে বলা হয়েছে যে
পঞ্চদশ 1999 থেকে 1799 থেকে 1804 পর্যন্ত নেপোলিয়ন কনসুলেট চালু হয় এবং তারপরে শাসন ব্যবস্থা চালু হয়। কিন্তু এর আগে বলেছে যে ফ্রান্সের রাজা সরসলুই মৃত্যুর পর কী হয় যে সরসলুই বলে যে আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কোনো দোষ করিনি, আমার যদি মরণে ফ্রান্সের লোকের যদি উপকার হয় তো আমি মরতে রাজি আছি। সেটাই বলছে যে আমি নির্দোষ, আমার রক্তে ফ্রান্সের সুখ শান্তি যদি হয় তো হোক। তাহলে এনাকে কি বলছে, একটি মহান ব্যক্তি যখন মারা যায় এরকম কথা শুনে তখনই আশেপাশে যতগুলো দেশ ছিল, রাশিয়া, অস্ট্রিয়া, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, সবাই একসঙ্গে হয়ে ফ্রান্সকে কী করতে আসে, সবাই একসঙ্গে হয়ে ফ্রান্সকে যুদ্ধ করতে আসে। এই ফ্রান্সে কিন্তু যুদ্ধে পরাজিত হয়, কিন্তু তবুও ফ্রান্সের এই আন্দোলন চলতে থাকে। এরপরে আস্তে আস্তে আন্দোলন, এরপরে আমরা অভ্রান্তিক ও বৈদেশিক শাসনের মুখে ফরাসি কীভাবে পড়েছিল সেটা জানবো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।